দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন। সচিবালয়ে হট্টগোল, গণঅভ্যুত্থানে আহতদের 7 দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের। ভারত থেকে হাসিনা বিবৃতি পছন্দ করছে না ঢাকা, অসন্তোষ জানালে উত্তর দিচ্ছে না দিল্লি। এস আলম গ্রুপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যাংকগুলো, কাঁচামাল সংকটে বন্ধ অর্ধ ডজন কারখানা। 1000 কোটি টাকা লোপাটের মেশিন বিএসবি এডুকেশন, লাপাত্তা কর্ণধার MK বাশার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছেন ওয়াহিদুজ্জামান। দর্শক, রুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। জলবায়ু সম্মেলন থেকে দেশে ফিরেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য নতুন লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফলে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে মনে করেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। বিদেশ গমনের জন্য দূর দূরান্ত থেকে বিমানবন্দরে আসা যাত্রীদের অপেক্ষার জন্য ছিল না কোনো ব্যবস্থা, তাই তো অনেক হয়রানি পোহাতে হতো তাদের। যাত্রীদের এ সমস্যা সমাধানে বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার 2য় তলায় একটি প্রশস্ত ওয়েটিং লাউঞ্জ নির্মাণ করা হয়েছে, যাতে আছে যাত্রীদের অপেক্ষার কক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী পুরুষ উভয়ের জন্য আলাদা ইবাদতখানা এবং ক্যাফেটেরিয়াও। বৃহস্পতিবার COP29 সম্মেলন থেকে দেশে ফিরেই যাত্রীদের জন্য এই ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না, এবার আমি আর বিমান আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবার, বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন, এখানে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন। মাত্র 72 ঘন্টায় এই লাউঞ্জ নির্মাণ করতে পারায় বিমানবন্দরের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও দেন তিনি। তারা সবাই মিলে খেটেছে এটা করার জন্য, কারণ আমি যেই সময়টুকু উল্লেখ করেছিলাম এত অল্প সময়, এর মধ্যে সবকিছু করা সম্ভব ছিল না। তারা সেই অসম্ভবকে সম্ভব করেছেন সবাই মিলে। আগামীতে এই লাউঞ্জেই যাত্রীরা তাদের কাস্টমস বা ইমিগ্রেশনের মতো কাজ ছাড়তে পারবেন কিনা তাও ভেবে দেখবে সরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। দেশের সব সরকারি হাসপাতালে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হবে। বিকেলে আহত ছাত্র জনতার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা। এ সময় তাদের 7 দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। মফিউর রহমানের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবে আহতদের সুচিকিৎসা, পরিবারের পাশে দাঁড়ানো সহ বেশ কয়েকটি দাবি নিয়ে সচিবালয়ে যান আহত রোগী, তাদের স্বজন এবং ছাত্র জনতা। সচিবালয়ে আসার পর নিজেদের মাঝে বেশ কয়েক দফা বাক বিতণ্ডায় জড়ান আহতরা। একদল বলছে তারা তালিকা অনুযায়ী এসেছেন, আরেক দল বলছে কোনো তালিকা নয়, সবাইকে চিকিৎসা দিতে হবে। বিকেল 4:30টার পর বৈঠক শুরু হলে এতে সরকারের 5 উপদেষ্টা আসেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈঠকে উপস্থিত ছিলেন। আহতদের পক্ষ থেকে বেশ কয়েকজন কথা বলেন, তুলে ধরেন তাদের দাবি দাওয়া। সে সময় সমন্বয়করাও তাদের মতামত তুলে ধরেন। বৈঠক শেষে জানানো হয় আহতদের সুচিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কতটুকু উপকার হবে এই মূল্যায়নের যে জটিল প্রক্রিয়া, সেটার কারণে একটু হয়তো ধীর হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা দুঃখিত। আমরা এটা এক্সপ্লেইন করব। শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে, এবং আমরা আজকে একটি টাইমলাইন দেওয়া হলো যে 5 কর্মদিবসের মধ্যে একটি
রূপরেখা দেওয়া হবে। 5 কর্মদিবসের মধ্যে রূপরেখা দেওয়া হবে বলেও জানানো হয়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। 3 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জুলাই আগস্টের আরেক যোদ্ধা শহীদ মোহাম্মদ আবদুল্লাহ। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ নিহতের স্বজন ও সহপাঠীরা। এ সময় তারা এই হত্যাকাণ্ডের কঠোর শাস্তির দাবি জানান। গত 5 আগস্ট বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। কিছুদিন আগেও আবদুল্লাহ হয়তো ভাবেনি এভাবে তাকে লাশ হয়ে ফিরতে হবে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র আবদুল্লাহ আন্দোলনের শুরু থেকে ছিলেন সক্রিয়। হাসিনা সরকার পতনের দিন সন্ধ্যায় তার কপালে গুলি লাগে। দীর্ঘদিন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল্লাহ। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ নিহতের স্বজন ও সহপাঠীরা। এ সময় তারা এই হত্যাকাণ্ডের কঠোর শাস্তির দাবি জানান। আমি যার জন্য আমার ছেলের হারাইছি তার বিচার যেন উপযুক্ত বিচার হয়। জানাজা শেষে নৌবাহিনীর সহায়তায় আবদুল্লাহর মরদেহ গ্রামের বাড়ির যশোরের বেনাপোলে পাঠানো হয়। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ভারতে থেকে মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দিচ্ছেন তা ভালোভাবে দেখছেন না ঢাকা। এটি দিল্লিকে বারবার জানানো হয়েছে। এখন পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শেখ হাসিনার সম্পর্কে আজ এসব কথাই জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারেন। এদিকে আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় সুইস কর্তৃপক্ষ এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হলেও মেলেনি ভারত সরকার থেকে কোনো সদুত্তর। তবে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি না দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে। তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছে। ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা নিতে পারবেন বলেও জানান তিনি। তারা বারবারই তাদের জনবল সংকটের কথা বলে আসছে, যে কারণে আমরা এখন যেটা করছি যে তৃতীয় দেশের যে ভিসার আবেদন, ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী, সেটা আমরা তাদেরকে বলেছি যেন এটা একটু তারা জরুরি ভিত্তিতে এই বিষয়টি দেখে। এছাড়া ওই তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, বিশেষ করে রোমানিয়া, ফিনল্যান্ড, বুলগেরিয়া, এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় সুইস কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে বলে জানান মুখপাত্র। ঘটনায় জড়িত যারা আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার, তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণাকে গুরুত্ব না দিয়ে পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচারে রাষ্ট্রীয় প্রতিবাদ করাও জরুরি। আদিত্য মামুনের রিপোর্ট। ঠিক কতটা ইম্পর্টেন্ট? ভারতের পশ্চিমবঙ্গের বেসরকারি টিভি চ্যানেল রিপাবলিক বাংলায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ভিত্তিহীন আর গুজবের পসরা। অন্তর্বর্তী সরকারকে কোণঠাসা হেয় করার সাথে চালানো হয় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে অপপ্রচার। বন্দর নগরী চট্টগ্রাম ঘিরেও রটানো হচ্ছে বানোয়াট খবর। এমন গুজবে কান না দিতে পরামর্শ এই বিশ্লেষকের। ট্রাম্প ইলেক্টেড হওয়াতে এখন ভারত মনে করে যে বৃহৎ শক্তি হিসাবে সে এখন পদচারণা করতে হলে বাংলাদেশের উত্তরাংশ ও চট্টগ্রাম অঞ্চলটা তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবে। ভারতীয়দের অপপ্রচারের বিরুদ্ধে সরকার ও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আমাদেরকে দেখতে হবে যে ভারতের শত্রু দেশ কারা। দুটো দেশের সাথে আমাদের এখন সম্পর্ক আরও
সুপ্রতিষ্ঠিত করতে হবে। একটি হচ্ছে চীন এবং অপরটি হচ্ছে পাকিস্তান। চীনের কাছ থেকে আমরা যতটুকু সাহায্য পাবো সেটা নির্ভর করবে যে চীন ভারতের সাথে তার সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করে। সম্প্রীতির ক্ষেত্রে সবচেয়ে উদার বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের নেতিবাচক সংবাদগুলোর কঠোর প্রতিবাদের উপর জোর দেন সাবেক এই রাষ্ট্রদূত। সুসম্পর্কটাকে নষ্ট করার জন্যে মনে হয় যেন কোমর বেঁধে লেগেছে ভারতীয় গণমাধ্যম, এবং এটার পরিষ্কার বোঝা যায় আর কিছুই নয়, শেখ হাসিনা চলে যাওয়াতে তাদের যে কুম্ভীরাশ্রু বিসর্জন সেইটারই বহিঃপ্রকাশ। এটা বাংলাদেশের তরফ থেকে প্রতিবাদ ইত্যাদি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় করে, তবে এটা খুব জোরালো হয়েছে বলে আমি মনে করি না। সেই সাথে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে সচেতন থাকার কথাও বলেন তিনি। ভুল বার্তা যেন বাংলাদেশ সম্পর্কে না যায়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নির্বাচিত সরকারের অংশগ্রহণ নিশ্চিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে জবাবদিহিতার চর্চা নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। ওমর ফাহিমের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাব জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চায় বিএনপি। সেই লক্ষ্যেই রাজধানীর গুলশানে সেমিনারের আয়োজন করে দলটি। সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর সাথে যুগপৎ আন্দোলনের দলসহ আলোচনায় অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র ও সরকারে সকল জবাবদিহিতার চর্চা নিশ্চিত করা হবে। থাকবে না 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিধান। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায়। সংবিধান সংস্কারে শুধু কয়েকটি অক্ষরের পরিবর্তন নয়, বরং সার্বিকভাবে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় বিএনপি। আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এদিকে গণবিপ্লবের সফলতা ধরে রাখতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। এছাড়া আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে উল্লেখ করে জনগণের আস্থার প্রতিফলনের দাবি জানান যুগপৎ আন্দোলনের নেতারা। ক্ষমতায় আপনারাই যাবেন, ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এসালম গ্রুপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যাংকগুলো। ঝুঁকি থাকায় গ্রুপটির কাঁচামাল আমদানিতে এলসি বা গ্রিনপত্র খুলতে রাজি হচ্ছে না কোনো ব্যাংক। কাঁচামাল সংকটে বন্ধ হয়ে গেছে এসালম ভেজিটেবল অয়েল, এসালম সুগার সহ অন্তত অর্ধ ডজন কারখানা। এই গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর অবস্থাও খুবই নাজুক। হিরোজুম্মানের রিপোর্ট। ঋণের নামে ব্যাংক লুটের অন্তত 1.5 লাখ কোটি টাকা নিয়ে পলাতক বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বিপুল এই অর্থের বেশিরভাগই পাচার হয়েছে। ঋণ আদায় না হওয়ায় বিপদে ব্যাংকগুলো। এমন বাস্তবতায় শতভাগ মার্জিন ছাড়া এস আলম গ্রুপের এলসি খুলতে রাজি হচ্ছে না কোনো ব্যাংক। কাঁচামাল সংকটে বন্ধ এস আলম সুগার, এস আলম ভেজিটেবল অয়েল সহ গ্রুপটির অর্ধ ডজন কারখানা। এমন অনেক ঋণ আছে যেগুলোর কোনো বেনামি, অর্থাৎ ওর এগেনস্টে কোনো প্রতিষ্ঠানে নেই, কোনো মর্টগেজে দেওয়া হয়নি, তারপরেও কিন্তু তাদেরকে লোন দেওয়া হয়েছে। এটার পিছনে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনলেও একটা ভালো মেসেজ যাবে। প্রয়োজনে বেক্সিমকো গ্রুপের মতো রিসিভার নিয়োগ দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। এস আলমের ব্যক্তি হিসেবে তার দোষ থাকতে পারে, তাকে আইনের আওতায় নিয়ে আসা যেতে পারে, তার শাস্তি হতে পারে, এখানকেও রিসিভার দেওয়া উচিত। এদিকে এস আলমের পাচার করা অর্থ ফেরত আনতে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে এরই মধ্যে রুল জারি করেছে হাইকোর্ট। যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআই। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। হাজার হাজার কোটি টাকা লোপাটের মেশিন হিসেবে এমকে বাসায় গড়ে তুলেছেন এডুকেশন গ্রুপ। দেশব্যাপী ক্যাম্ব্রিয়ানের অসংখ্য ব্রাঞ্চ, সিস্টার্স কনসার্ন খুলে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া
টাকায় কিনেছেন জমি। কেবল চলতি বছরে শেয়ারে কিনেছেন 507 কোটি টাকার। উচ্চশিক্ষার্থী বিদেশে পাঠাবার নাম করে টাকা হাতিয়ে অফিসে তালা ঝুলে সটকে পড়েছেন ক্যাম্ব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান এম.কে. বাশার। শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। লায়ন বাশারের প্রতারণার শিকার শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে মাঠে নেমেছেন, কিন্তু তারা হাজার কোটি টাকা ফেরত পাবেন কিনা জানেন না। শিক্ষার্থীদের অভিযোগে অনুসন্ধানে দেখা যায় গুলশানের সব অফিস তালাবদ্ধ। কাউন্সেলিং, রিফান্ডিং, ভিসা প্রসেসিং অফিসগুলোতেও কাউকে পাওয়া যায়নি। ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের একটি আকর্ষণীয়, লোভনীয় এবং চটকদার বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনের মূল বিষয়টি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রলোভন দিয়ে তাদের ফাঁদে ফেলা। ধার দেনা আর জমি বিক্রি করে যারা বিদেশ গমনের প্রত্যাশায় ক্যাম্ব্রিয়ানকে টাকা দিয়েছিলেন, এমন ভুক্তভোগী 2 শিক্ষার্থীকে পায় 21 টেলিভিশন। ওনারা আমার সেমিস্টারের টাকা নিয়েছে ঠিকই আমার কাছ থেকে 12,86,000 টাকা, কিন্তু একটা টাকা ওনারা কানাডিয়ান ইউনিভার্সিটিতে জমা দেন। তো আমি ওই টাকা ফেরত নিতে এসেছিলাম, এখন থেকে সব বন্ধ। বিদেশে পরবর্তীতে যে আবার ট্রাই করবে বাইরে যাওয়ার জন্য, সেটাও করতে পারতেছে না। 2 শিক্ষার্থীকে সাথে নিয়ে ক্যাম্ব্রিয়ানের আরও অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে যায় 21। লায়ন এম.কে. বাশারের প্রতারণার বিষয়ে জানে আশপাশের আরও প্রতিষ্ঠান, যেন লায়ন বাশারের সহজাত প্রবণতাই প্রতারণা। চকচকে আর জাকজমকে ঠাসা অফিস হলেও লায়ন এম.কে. বাশারের মস্তিষ্কে দুর্নীতির বাস। লোভ আর চাতুর্যের সম্মিলনের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন হ্যামিলনের বাঁশিওয়ালা। অফিসটি তালাবদ্ধ, সেটি বিএসবি ক্যাম্ব্রিয়ানের। এখানেই স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের নামে শত শত স্টুডেন্টের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। তারপর তালাবদ্ধ করে তারা পালিয়ে গেছে। প্রতারণার অভিযোগের বিষয়ে জানতে গুলশান সার্কেল 2 এবং নতুন বাজার ক্যাম্ব্রিয়ানের অফিসে গিয়েও পাওয়া যায়নি লায়ন বাশারকে। 01817 যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অসংখ্য ভুক্তভোগীর মামলা কেন নেওয়া হচ্ছে না জানতে পাওয়া যায়নি থানার ওসিকেও। অভিযোগ আছে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের টাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় কিনেছেন জমি। খান ব্রাদার্স নামে একটি গ্রুপ অফ কোম্পানির 500 কোটি টাকার শেয়ারও কিনেছেন লায়ন বাশার। তারা আমাকে সেখানে নিয়ে যায় এবং ভুক্তভোগীরা বলছেন লায়ন বাশার শিক্ষার জন্য ক্ষতিকর এক নাম। দ্রুত নিয়ে আমাকে রেজিস্ট্রেশন করে ফেলে। টাকা নেওয়ার পরে তারা আমার কোনো কথাই কর্ণপাত করে না। যখন আমি কাউন্সিলের কাছে যাই তখন তারা আমাকে ঢুকতে দেয় না। লায়ন এম.কে. বাশার হচ্ছে শিক্ষার মাফিয়া। উনি শিক্ষা নিয়ে প্রতারণা করে আসছে। এটাকে পুঁজি করে উনি সবার সাথে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। শুধুমাত্র যে বিএসবি গ্লোবাল তা না, ওনার যে অঙ্গ প্রতিষ্ঠান আছে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সবগুলোরই একই অবস্থা। দ্রুতই ভিসার নামে প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও ক্ষতির মুখে পড়বে শিক্ষা ও অর্থনীতি বলে মনে করেন ভুক্তভোগী ছাত্ররা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। কুইক রেন্টালের দায়মুক্তি বাতিল, দেশের সব বন্ধ বিদ্যুৎ কেন্দ্র সচলের নির্দেশ হাইকোর্টের। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সংখ্যালঘুদের উপর নিরাপত্তা সরকারের দায়িত্ব, ভারতের কিছু বলার দরকার নেই বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সংখ্যালঘুদের উপর হামলা, তাদের নিরাপত্তা প্রদান এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। আফসানা নীলা রিপোর্ট। বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার প্রচার করে বিবিসি হিন্দি। সাক্ষাৎকারে নাহিদ বলেন, ভারতের কথা বলা প্রয়োজন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা নিয়ে, সংখ্যালঘু নিয়ে নয়। তিনি আরও জানান, ভারতের গণমাধ্যম বাংলাদেশ সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। ভারতের উচিত এ বিষয়ে সীমা টানা। বর্তমান সরকার সংখ্যালঘুদের অবস্থান নিয়ে সচেতন।
বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে উপদেষ্টা জানান, এক্ষেত্রে ভারতের উচিত বাংলাদেশকে সহায়তা করা। यहाँ जो घटनाएं हुई हैं उससे हम वाकिफ हैं। लोगों ने जो यातनाएं झेली हैं उनसे भी। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। বর্তমান সরকার সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছে, আশ্বস্ত করেছে। সাক্ষাৎকার শেষে নাহিদ জানান, ভারত সহানুভূতিশীল হলে বাংলাদেশের জনগণ সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। এই সরকার চায় সম্পর্ক উন্নয়নের প্রশ্নে ভারতের সাথে আলোচনা হোক। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাংবিধানিক সীমারেখা অতিক্রম করায় আইন করে কুইক রেন্টালের দায়মুক্তি বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী বেঞ্চ রায় দেন। একই সাথে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো সচলের নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত আইন করে আওয়ামী লীগ সরকার। এতে বলা হয় কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন তোলা যাবে না। ওই আইনে ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। আগস্টে কুইক রেন্টালের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। বৃহস্পতিবার রায় দেয় হাইকোর্ট। রায়ে আদালত বলেন, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ। ক্রয় সংক্রান্ত বিষয়ে একক ব্যক্তিকে দেয়া ক্ষমতা সংবিধান পরিপন্থী। ৬(২)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নেগোশিয়েট করতে পারবে দরকার হলে। আইনজীবী বলেন, লুটপাটকে আইনি ভিত্তি দিতেই এই আইনটি করে আওয়ামী লীগ। বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয়। এসব কেন্দ্র থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে জনগণের টাকা থেকে অনেক টাকা ভর্তুকি দিতে হয়। এ নিয়ে সমালোচনা হলে বৈধতা দিতে আইনটি করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সাথে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, জুলাই আগস্ট গণহত্যার বিচারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে আলোচনা হয়েছে। শাকের আরজুর রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার বিচার যখন শুরু হওয়ার অপেক্ষায় ঠিক তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন মার্কিন 6 সদস্যের প্রতিনিধি দল। দুপুর 2টায় শুরু হওয়া সেই বৈঠক চলে 3টা পর্যন্ত। বৈঠকে গুরুত্ব পায় জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা। পরে প্রতিনিধি দল জানায় বিষয়টি আলোচনা হয়েছে। এর আগে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও আইন উপদেষ্টার। সেখানে ফরেনসিক এভিডেন্স নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সহযোগিতা চায় প্রসিকিউশন টিম। আগামী 18 নভেম্বর আনিসুল হক, সালমান এফ রহমান সহ গ্রেফতার থাকা 10 মন্ত্রী, 2 উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আলেম উদ্দিনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। বুধবার বরিশাল থেকে অতিরিক্ত পুলিশ সুপার আলেম উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সিএমএম আদালতে আনা হলে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অভিযোগে বলা হয়, জুলাই আগস্টে রাজধানীর যাত্রাবাড়িতে গণহত্যার সঙ্গে এই পুলিশ কর্মকর্তা জড়িত ছিলেন। শুনানি শেষে পুলিশ কর্মকর্তা আলেম উদ্দিনকে 2 দিনের রিমান্ডে পাঠানো হয়। তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপিত করেন এবং তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন
তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি পর বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানীর মিরপুর মডেল থানা ও চকবাজার থানার 2 হত্যা মামলায় বৃহস্পতিবার সিএমএম আদালতে আনা হয় হাজী সেলিম পুত্র ও ঢাকা 7 আসনের সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে। আদালতে মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি পিছিয়ে সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। যেহেতু আজকে মূল নথি ছিল না, নথিটি আমাদের উচ্চ আদালতে ছিল, সেই জন্য তার রিমান্ড প্রার্থনা আজকে শুনানি হয় নাই। পরবর্তীতে নথিসহ এবং আসামিকে হাজির করে তার রিমান্ডের প্রার্থনা বিষয়টি শুনানি হবে। যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা, সেই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই, যেহেতু এছাড়া তার সংশ্লিষ্টতার কোনো কিছু উল্লেখ নাই। এছাড়া মিরপুর মডেল থানার নাহিদুল ইসলাম হত্যা মামলায় ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই আসামি জামিনের বিরোধিতা করি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য মাঠে নামাটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলছেন, পতিত সরকারের লোকজনের কাঁধে ভর করে অন্তর্বর্তী সরকার চলছে বলেই এমনটা হচ্ছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে আয়োজিত সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজকে দেশের মানুষের কথা ভাবেন, আজকে জাতীয় দলগুলোর কথা ভাবেন। সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে হবে। সংস্কার শেষ করবেন কোথায় এরকম বলবার জায়গা নাই। এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কতদূর সংস্কার করবেন। কিন্তু প্রধান কাজ কি আপনার? প্রধান কাজ হচ্ছে আপনি গণতন্ত্র নির্মাণ করবার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, পতিত সরকার যেমন ভারতের প্রেসক্রিপশনে দেশ চালিয়েছে, অন্তর্বর্তী সরকারও সে পথে হাঁটছে। আন্দোলনের আহত জনতা চিকিৎসার খরচের জন্য মাঠে নামে, এটা দুর্ভাগ্যজনক। ধৈর্য তো ধরে আছে, কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন, সেটাও সবাই মেনে নিছে, কিন্তু যেগুলো বেসিক নিড, অতীব জরুরি, সেগুলোও তো আপনি দিতে পারছেন না। আজকে যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন? এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন রাজনৈতিক নেতারা। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করার দাবি তাদের। সারা দেশের জনগণ, সমস্ত রাজনৈতিক দল, যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী, এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পারিবারিক কারণেই রংপুরের শহীদ আবু সাইদের পরিবারের 2 ভাই রমজান আলী ও আবু হোসেন বসুন্ধরা গ্রুপের দেওয়া চাকরি ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। দুপুরে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে 2 ভাই রমজান আলী ও আবু হোসেনকে বাসায় পাওয়া যায়নি। তাদের বড় ভাই ফজলু মিয়া ও চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, বসুন্ধরা গ্রুপ তাদের এক ভাই রমজান আলীকে নিউজ 24 এবং আরেক ভাই আবু হোসেনকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা অফিসে চাকরি দিয়েছিল। কিন্তু বাড়িতে বৃদ্ধ বাবা মকবুল হোসেন ও মা মনোরা বেগমের অসুস্থতার কারণে তাদের চিকিৎসা ও দেখাশোনা করতে চাকরি ছেড়ে দেন বলে জানান স্বজনরা। বাড়িতে বাবা মা অসুস্থ কারণে চাকরিটা করতে অক্ষম, অ্যাডজাস্ট হতে পারেনি, কারণ পারিবারিক সমস্যার কারণে এবং বাবা মা অসুস্থতার কারণে চাকরিতে তারা অ্যাটেন্ড করতে পারেনি। নিচ্ছে বড় সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল, প্রতিপক্ষ প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় পরামর্শ সুপারিশ প্রদানে নির্দেশনা দেবেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ZN
তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর SM শামীম রেজা। প্রয়োজনে এই কমিটি আরও 3 জনকে সঙ্গে নিতে পারবেন। মানিকগঞ্জের আরিচা ঘাটে আগুনে পুড়েছে BIWT এর ড্রেজারের ভাসমান পাইপের শতাধিক ফ্লোটার। যমুনার পাড়ে BIWT অফিসের সামনে ফ্লোটারে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্লোটার দিয়ে ড্রেজার পাইপগুলো নদীতে ভাসিয়ে রাখা হয়। আগুনে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। BIWT এর ড্রেজার বেসের সামনে ড্রেজারের যে প্লাস্টিকের পাইপ এইগুলোতে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমাদের আরিচা স্থলকাম নদী ফায়ার স্টেশনেতে 2টা ইউনিট ওয়ার হাউস ইন্সপেক্টর নাদির নেতৃত্বে ঘটনাস্থলে এসে পৌঁছায় দেখতে পায় যে ড্রেজারের যে পাইপ বড় বড় প্লাস্টিক পাইপ সেগুলোতে আগুন জ্বলতেছে। তাৎক্ষণিকভাবে যেহেতু নদীর ধারে পাম্প সেট করে আগুন নিরপণ করতে শুরু করে। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন। সচিবালয়ে হট্টগোল, গণ অভ্যুত্থানে আহতদের 7 দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের। ভারত থেকে হাসিনা বিবৃতি পছন্দ করছে না ঢাকা, অসন্তোষ জানালেও উত্তর দিচ্ছে না দিল্লি। এসালম গ্রুপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যাংকগুলো, কাঁচামাল সংকটে বন্ধ অর্ধ ডজন কারখানা। 5,000 কোটি টাকা লোপাটের মেশিন BSB এডুকেশন, লাপাত্তা কর্ণধার MK বাশার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে।